আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, টিআর অ্যাকাউন্টিং ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তবিবর রহমান শেখ, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, হিসাব বিজ্ঞান বিভাগ, তেজগাঁও মহিলা কলেজ, ফার্মগেট, তেজগাঁও, ঢাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব হিসাব সমীকরণ নিয়ে। ইতোমধ্যে তোমাদের সঙ্গে আমি একটি ক্লাস দিয়েছি হিসাব সমীকরণের উপর, আজ দ্বিতীয় ক্লাস। আজও আমি তোমাদের পাঠ্য বইয়ের আলোকে হিসাব সমীকরণ বিশ্লেষণ করব, যাতে তোমরা হিসাব সমীকরণ পরীক্ষায় যথাযথভাবে করতে পারো। আমি গতানুগতিক ধারায় না করে প্রতিটি উপাদানে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে তোমাদেরকে সমীকরণ বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো, আজ আমি তোমাদের পাঠ্য বইয়ের 19 নম্বর পৃষ্ঠার যে উদাহরণটা দিয়েছে এটার আলোকে আমি বিশ্লেষণ করব। আশা করি তোমরা মনোযোগ দিবে, তাহলে হিসাব সমীকরণ তোমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি হিসাব সমীকরণ সমান অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস ইকুইটি বা ওনার্স ইকুইটি। আর আমরা গত ক্লাসে এটা ব্যাপক আলোচনা করেছিলাম। ওনার্স ইকুইটির উপাদান হচ্ছে 4টি। এই 4টি উপাদানের 1 নম্বর উপাদান হচ্ছে মালিক যে মূলধন বিনিয়োগ করে, মূলধন বিনিয়োগ, এটি যোগ হয়। আয়, এটাকে রেভিনিউ বলা হয়, আর বলা হয়। আয় ইকুইটির সঙ্গে যোগ হয়। ব্যয়, এটিকে এক্সপেন্স বলা হয়, ব্যয়কে এক্সপেন্স বলা হয়। আর এক্সপেন্স বিয়োগ হবে। আর উত্তোলনকে বলা হয় ড্রয়িংস, এটাও বিয়োগ হবে। তাহলে আমরা দেখলাম যে ইকুইটিটা আগে বোঝার চেষ্টা করি। ইকুইটির উপাদান একটু বেশি 4টি। এর মধ্যে মালিক যে মূলধন বিনিয়োগ করে সে মূলধন ইকুইটির সঙ্গে যোগ হবে। ব্যবসার যদি কোনো আয় হয়, আয় বলতে আমরা বিক্রয়, ভাড়া প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, সকল প্রকার প্রাপ্তি আয় হিসাবে বিবেচিত হয়। এর আয়গুলো আমাদের কি হবে? ইকুইটির সঙ্গে যোগ হবে। আর ব্যয়, ব্যবসার যে ব্যয়গুলো হয়, বেতন, যত প্রকার খরচ আছে, বেতন, মণিহারি, ভাড়া, বিজ্ঞাপন, এই খরচগুলো কি হবে? ইকুইটির থেকে বিয়োগ হবে। আর উত্তোলন ইকুইটি থেকে বিয়োগ হবে। তার মানে প্রথম দুইটি যোগ, মূলধন এবং আয় যোগ, আর ব্যয় এবং উত্তোলন বিয়োগ হবে। আর অ্যাসেট কী হবে? অ্যাসেট যদি ব্যবসায় আসে বা অ্যাসেট বৃদ্ধি পেলে যোগ হবে। আর অ্যাসেট যদি ব্যবসা থেকে চলে যায় বা কমে যায় তাহলে বিয়োগ হবে। ঠিক অনুরূপভাবে দায় যদি বৃদ্ধি পায় তাহলে যোগ হবে, দায় যদি হ্রাস পায় তাহলে বিয়োগ হবে। অর্থাৎ অ্যাসেট সমান লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। অর্থাৎ কোনো একটি উপাদান যদি সম্পদ বৃদ্ধি পায় তাহলে এই দায় মানে ডান পাশও বৃদ্ধি পাবে। কোনো একটি লেনদেন দ্বারা বা ঘটনা দ্বারা যদি বাম পাশ বা সম্পদ হ্রাস পায় তাহলে ডান পাশও কি হ্রাস পাবে। আর একই পাশে যদি প্রভাব পড়ে তাহলে কী হবে? একটা যদি বৃদ্ধি পায় আর একটা হ্রাস পাবে। ধরো ডান পাশে প্রভাব পড়লে একটি লেনদেন দ্বারা, তাহলে কি হবে? যদি এল বৃদ্ধি পায় তাহলে কি হবে? ই হ্রাস পাবে। আবার যদি এল হ্রাস পায়, ই বৃদ্ধি পাবে। আবার যদি সম্পদ পাশে শুধু প্রভাব পড়ে, এই ডান পাশে না পড়ে, শুধু বাম পাশে কোনো লেনদেন দ্বারা প্রভাব পড়ে, তাহলে কি হবে? যদি অনেকগুলো সম্পদ থাকবে, যদি একটা সম্পদ বৃদ্ধি পায় তাহলে আর একটা সম্পদ কী হবে? হ্রাস পাবে। অর্থাৎ লেনদেনের প্রভাবটা এমনভাবে দেখাতে হবে যাতে বাম পাশ সমান ডান পাশ। অর্থাৎ বাম পাশে যেমন প্রভাব পড়বে ডান পাশও ঠিক অনুরূপ প্রভাব পড়বে, যাতে দুপাশ সমান হয়ে যায়। আমরা এখন অঙ্কে চলে আসি। একটু অঙ্কের আলোকে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব আসলে প্রভাবটা কিভাবে পড়বে। তাহলে আমরা একটু লিখে দিই। এই ওনার্স ইকুইটিটা একটু লিখে রাখি যাতে তোমরা মনে রাখতে পারো। ক্যাপিটালের সঙ্গে রেভিনিউটা যোগ হবে, এক্সপেন্স বিয়োগ হবে, আর ড্রয়িংস বিয়োগ হবে। এটা আমরা একটু লিখে রাখলাম। আমরা 13 নম্বর অঙ্কের আলোকে তোমাদের আমি বিশ্লেষণ করে জিনিসটা সুন্দর করে বোঝাবো। তোমরা একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করো।
প্রিয় শিক্ষার্থী, মন্তব্যের একটা কলাম আছে, আমরা মন্তব্যের কলামটা এখন কাজে লাগাবো না, এটা সমান সমান একটু দেখো। আমরা সম্পদগুলো এখানে কয়েকটা সম্পদ আমরা লিখে ফেলি। শখ জাস্ট এরকমই হয়, আমি আর এটা ডিটেলস আর লিখলাম না, জাস্ট আজ তোমাদের কনসেপ্টটা বিল্ড আপ করবো, এ কারণে আর আমি পূর্ণাঙ্গ শখ লিখলাম না। এটা অ্যাসেট, এটা হচ্ছে লায়াবিলিটিস, এটা ইকুইটি। আমরা একটা একটা আইটেম দিয়ে ধরে জিনিসটা প্রভাবটা দেখাবো, যখন যে অ্যাসেট আসবে তখন সেটা লিখব। তোমরা লক্ষ্য করো পৃষ্ঠা নাম্বার 15। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করো যাতে বিষয়টি তোমাদের কাছে একদম পরিষ্কার হয়ে যায়, খুবই সহজ হয়ে যায়। এখানে বলেছে জানুয়ারি 1-এ আইন পেশায় 50,000 টাকা মূলধন স্বরূপ বিনিয়োগ করা হলো। তোমরা এটি একটি ঘটনা এবং লেনদেন, আমরা লেনদেন অধ্যায়ে ব্যাপক আলোচনা করেছি। এখন আমরা দেখব এর পক্ষ দুটি কী কী। আমরা জানি এখানে দুটি পক্ষ কী কী, একটু দেখো প্রিয় শিক্ষার্থীরা। নগদান হিসাব একটি পক্ষ, আর একটি পক্ষ মূলধন হিসাব। তোমরা লক্ষ্য করো, নগদান একটি পক্ষ, আর একটি পক্ষ মূলধন হিসাব, টাকার পরিমাণ 50,000 টাকা। এখন আমরা দেখব জানুয়ারি 1-এর প্রভাবটা কী। এখানে পক্ষ দুটি কী কী একটু লক্ষ্য করি। নগদান একটি পক্ষ, মূলধন একটি পক্ষ, তার মানে আমাদের সমীকরণে এই দুইটা কলাম লিখতে হবে। তাহলে আমরা এখানে লিখে ফেলি নগদ, এখানে লিখে ফেললাম কি নগদ একটি পক্ষ, আর মূলধনকে আমরা কি লিখব, এখানে ইকুইটি আমরা লিখেই ফেলেছি। আমরা এখন দেখব যে হিসাব সমীকরণে এই লেনদেনের প্রভাবটা কি। দেখো নগদ ডেবিট হয়েছে 50,000 টাকা, অর্থাৎ মালিক ব্যবসায়ে নগদ অর্থ সরবরাহ করেছে, এর দ্বারা ব্যবসায় নগদ টাকা বৃদ্ধি পেয়েছে। আর আমরা জানি যে নগদ টাকা বৃদ্ধি পেলে নগদের সঙ্গে 50,000 যোগ হবে। আমরা জাস্ট চিহ্ন দিয়ে বুঝিয়ে দিলাম, নগদে যোগ হবে কত টাকা, 50,000 টাকা। আর মালিক যেহেতু এই 50,000 টাকা বিনিয়োগ করেছে, সঙ্গত কারণে মালিকের মূলধনও বৃদ্ধি পাবে 50,000 টাকা, ইকুইটি এখানে সমান সমান দিলাম। তাহলে আমরা একটু দেখি, যে পরিমাণ সম্পদ বৃদ্ধি পেয়েছে ঠিক সমপরিমাণ কি ইকুইটি বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ বাম পাশে 50,000 টাকা বৃদ্ধি পেয়েছে, ডান পাশেও 50,000 বৃদ্ধি পেয়েছে। ফলে কী হয়েছে, এই ঘটনা দ্বারা দুয়ে পাশ সমান হয়ে গিয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বিষয়টা হয়তো বুঝতে পেরেছো। এরপরে 2 নম্বর আইটেমটা আমরা একটু দেখি। অফিসের ভাড়া প্রদান করা হলো। অফিসের ভাড়া যদি প্রদান করে যাবে, পক্ষ দুটি কি কি, একটা ভাড়া খরচ, একটি কি ভাড়া খরচ, আর প্রদান করলে টাকা চলে যায়, তাহলে নগদান হিসাব আর একটি পক্ষ। কত টাকা, 3,000 টাকা। একটু বোঝার চেষ্টা করি প্রিয় শিক্ষার্থীরা। ভাড়া খরচ একটি পক্ষ আর নগদান আরেকটি পক্ষ। নগদ টাকা এখানে চলে গিয়েছে জানুয়ারি 2, এখানে নগদ টাকা চলে গিয়েছে 3,000 টাকা। তাহলে আমরা 3,000 এখানে বিয়োগ করব। আমরা 3,000 কী করবো একটু লক্ষ্য করো, 3,000 আমরা বিয়োগ করব। আমরা পরে যোগ বিয়োগগুলো পরবর্তী ক্লাসগুলোতে ফরম্যাট আকারে তোমাদেরকে শেখাবো। আজ তোমাদের কনসেপ্ট আমি বিল্ড আপ করার চেষ্টা করছি। তাহলে দেখো নগদ চলে গিয়েছে, এ কারণে কি নগদ থেকে এটা বিয়োগ হবে। এরপর দেখো ভাড়া খরচ। ভাড়া খরচ একটি কি খরচ, খরচের জন্য সমীকরণে কোনো কলাম নাই, খরচের জন্য কোনো কলাম নাই। আমরা জানি ইকুইটির উপাদান 4টি, ক্যাপিটাল মানে মূলধন, আয়, ব্যয়, উত্তোলন, ক্যাপিটাল, রেভিনিউ, এক্সপেন্স, ড্রয়িংস। এখন আমরা এক্সপেন্স, ভাড়াটা খরচের মধ্যে পড়ে। ভাড়া কার মধ্যে পড়বে, খরচের মধ্যে পড়বে। যেহেতু এটা ভাড়া খরচের অন্তর্গত একটা উপাদান, সঙ্গত কারণে আমরা খরচটাকে হিসাব সমীকরণে কী করে থাকি, খরচকে ইকুইটির মধ্যে আমরা নিয়ে থাকি, মালিকানা সত্ত্বের মধ্যে আমরা নিয়ে থাকি। আর মালিকানা সত্ত্বে এটা আমরা কী করেছি, খরচটা বিয়োগ করেছি। যেহেতু এটা বিয়োগ করেছি, আমরা মালিকানা সত্ত্বে এখানে আমরা কী করব, বিয়োগ করে দেখাবো। এরপর 3 নম্বর আইটেমটা একটু লক্ষ্য করো, লেনদেন 3 নম্বর লেনদেনে কি বলেছে একটু দেখো। ধারে যন্ত্রপাতি ক্রয় করা হলো, পক্ষ দুটি আমরা একটু বের করি। 3 যন্ত্রপাতি একটি পক্ষ হবে, যন্ত্রপাতি হিসাব একটি পক্ষ। ধারে ক্রয় করলে প্রদেয় হিসাব, ধারে ক্রয় করলে কি হবে, প্রদেয় হিসাব। একটু লক্ষ্য করি আমরা, যন্ত্রপাতি কি ক্রয়ের ফলে যন্ত্রপাতি বৃদ্ধি পেয়েছে, তাহলে এখানে একটা কলাম বাড়বে।
কলামে যন্ত্রপাতির নামটা আসবে। যন্ত্রপাতি ক্রয়ের ফলে কী হয়েছে, যন্ত্রপাতি বৃদ্ধি পেয়েছে কত টাকা, 15,000 টাকা। একটু লক্ষ্য করি, যন্ত্রপাতি বৃদ্ধি পেয়েছে কত টাকা, 15,000 টাকা। আর যন্ত্রপাতিটা ক্রয় করা হয়েছে ধারে, আর ধারে ক্রয় করলে এটা আমাদের পরিশোধ করতে হবে। যেহেতু এটা পরিশোধ করতে হবে সঙ্গত কারণে এটাকে একটি দায়, এই দায়ের নাম হচ্ছে প্রদেয় হিসাব। তাহলে আমরা কি লিখব, প্রদেয় হিসাবও কী হবে, বেড়ে যাবে, অর্থাৎ আমাদের যন্ত্রপাতিও বেড়ে যাবে, একই সঙ্গে প্রদেয় হিসাব নামক দায়ও বেড়ে যাবে। নেক্সট আইটেম 10, মক্কেলকে আইনি সেবা প্রদান করা হলো। এটা একটা সেবাধর্মী প্রতিষ্ঠান, মক্কেলকে আইনি সেবা প্রদান করা হলো এক নগদে, বলে দিয়েছে এটা নগদে। নগদে যদি হয় তাহলে সেবা প্রদান করলে আমরা কি পাবো, টাকা পাবো। তাহলে পক্ষ হবে নগদান হিসাবে একটি পক্ষ, আর একটি পক্ষ হবে সেবা আয়। টাকার পরিমাণ আমি এক জায়গায় লিখলাম 6,000, যেহেতু উভয় জায়গায় একই টাকা হবে আমরা একটু দেখার চেষ্টা করি। এটা যন্ত্রপাতি এটা ছিল 7 তারিখে, পরবর্তীটা হচ্ছে 10 তারিখে। আমরা একটু বোঝার চেষ্টা করি, নগদে 6,000 টাকার সেবা দিয়েছি, আমরা নগদ টাকা পেয়েছি, তাহলে হিসাব সমীকরণের প্রভাবটা কি, নগদ টাকা এসেছে, আমরা জানি নগদ টাকা আসলে নগদ টাকা বৃদ্ধি পাবে কত টাকা দ্বারা, 6,000 টাকা দ্বারা। একটু দেখার চেষ্টা করো প্রিয় শিক্ষার্থীরা, নগদ বেড়ে গেল 6,000 টাকা। আবার সেবা দিয়েছি, সেবা একটি আয়, আর আমরা জানি সেবা আয়ের জন্য এই ইকুইটিটা বৃদ্ধি পেয়েছে। দেখো এই রেভিনিউ, সেবাটা কার মধ্যে পড়ে, রেভিনিউ বা আয়, আর আয়ের কারণে কী হয়েছে, ইকুইটি বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ এটা ইকুইটিতে যোগ হবে কত টাকা, সমান সমান আমরা দিয়ে দিই, যোগ হবে 6,000 টাকা, এখানে যোগ হবে 6,000। তাহলে এই লেনদেন দ্বারা প্রভাবটা কি হলো, নগদ বৃদ্ধি পেল 6,000 আর ইকুইটি বৃদ্ধি পেল 6,000, অর্থাৎ দুই পাশ দেখো সমান হয়ে গিয়েছে। এরপরে দেখো 15 তারিখ কর্মচারীকে বেতন প্রদান করা হলো। এর পক্ষ দুটি কী কী একটু বলো প্রিয় শিক্ষার্থীরা, বেতন হিসাবে একটি পক্ষ, আর একটি পক্ষ নগদান। টাকার পরিমাণটা আমরা একটু দেখি, 2,000 টাকা। বেতন যদি প্রদান করি তাহলে কি হবে, আমাদের নগদ চলে গিয়েছে, নগদ চলে গেলে নগদ থেকে বাদ যাবে 2,000। একটু দেখো শিক্ষার্থীরা, নগদ থেকে বাদ যাবে কত টাকা, 2,000 টাকা। আর নগদ পরিশোধের ফলে নগদটা গিয়েছে কোন খাতে, বেতন খাতে। আমরা জানি বেতন একটি খরচ, বেতন একটি খরচ, আর খরচ সবসময় কি হবে, এই ইকুইটি থেকে খরচটা কী হয়েছে, বিয়োগ গিয়েছে। তাহলে আমরা ইকুইটি থেকে কি করব, 2,000 বিয়োগ করব। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের 5টি লেনদেনের আলোকে হিসাব সমীকরণে এর প্রভাবটা কীভাবে পড়েছে আমি বোঝানোর চেষ্টা করলাম। ইনশাল্লাহ আগামী ক্লাসটাও আমি তোমাদের বেসিক ক্লাস দিব, আগামী ক্লাসেও আমি 5টি লেনদেনের আলোকে তোমাদের বোঝানোর চেষ্টা করব যে প্রভাবটা কিভাবে পড়ে। আজ এই পর্যন্ত ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।